পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। এই পার্টটা একটু বোঝার জিনিস আছে এখানে। এটা যদি না বোঝো তাহলে মজা পাবো না পরিপাক পড়ে। দেখো, পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। স্নায়ুতন্ত্রের ভূমিকা নিয়ে জানতে হলে আমাদের কি কি স্নায়ু কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে একটু ধারণা থাকতে হবে। দেখো, পরিপাকের স্নায়ুতন্ত্র মেইনলি দুই ভাগে বিভক্ত আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বহির্নিহিত, আর একটা হচ্ছে অন্তর্নিহিত। বহির্নিহিত মানে কি, অন্তর্নিহিত মানে কি? বহির্নিহিত মানে হচ্ছে যেগুলো বাইরের থেকে আসবে। বাইরের থেকে আসবে মানে কি, যেমন ধর আমাদের মাথার সাথে তো পরিপাকের সরাসরি কোনো পরিপাক নালীতে সরাসরি কোনো কানেকশন নেই। কানেকশনটা হয় নার্ভের মাধ্যমে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে পার্টটা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্নায়ুগুলো পরিপাক নিয়ন্ত্রণ করে ওদেরকে আমরা বলতেছি বহির্নিহিত স্নায়ু। আর যেগুলো পরিপাক নালীর প্রাচীরে থাকে, প্রাচীরের ভিতরে স্নায়ু থাকে, ওগুলোকে আমরা বলবো অন্তর্নিহিত স্নায়ু, মানে ভিতরের দিকে থাকে এগুলো। আবার ওদের আরেকটা নাম আছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। এন্টেরিক মানে হচ্ছে পরিপাক নালী সম্পর্কিত। পরিপাক নালীতে যেগুলো থাকে সেগুলোকে বলে অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র। তাহলে একটা জিনিস দেখ, বহির্নিহিত স্নায়ুর কাজ কি? বহির্নিহিত স্নায়ুতন্ত্র এখানে কেন দরকার? এটা হচ্ছে কখন পরিপাক হবে কখন হবে না সেটা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে বহির্নিহিত স্নায়ুতন্ত্রের কাজ। মানে কখন পরিপাক বেশি হবে কখন পরিপাক কম হবে সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে বহির্নিহিত স্নায়ু। আর অন্তর্নিহিত স্নায়ু কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে পরিপাক হবে, পরিপাকটা কিভাবে হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে অন্তর্নিহিত স্নায়ু। আমরা আরেকটু যদি ইলাবোরেট করি, দেখো, এই বহির্নিহিত স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের আমাদের দুই ধরনের স্নায়ুতন্ত্র আছে। একটা হচ্ছে, আচ্ছা, এটা এটা হচ্ছে অটোনমিক স্নায়ুতন্ত্রের পার্ট। অটোনমিক মানে কি? অটোনমিক স্নায়ুতন্ত্র, অটোনমিক মানে কি, আমাদের দুই ধরনের স্নায়ুতন্ত্র আছে মেইনলি। আমি একটু যদি বলি, স্নায়ুতন্ত্র মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা কার্যগত দিক থেকে। একটা হচ্ছে ঐচ্ছিক, আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় বা অটোনমিক। এখন যেটা লিখলাম, স্বয়ংক্রিয় বা অটোনমিক। এখন দেখো, ঐচ্ছিক মানে কি? ঐচ্ছিক মানে হচ্ছে আমরা যেটা হাত পা নাড়তেছি, ইচ্ছা মতো কাজ করতেছি, এটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের পার্ট। আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতেছি। আর যেটা আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতেছি না সেটা হচ্ছে স্বয়ংক্রিয়। যেমন ধরো আমাদের হাতটা প্রতিনিয়ত পাম্প হচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা জানি না, আমরা নিয়ন্ত্রণ করতেছি না, এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আবার মনে করো যে পরিপাক, পরিপাক ক্রিয়া সংবাহিত হচ্ছে, স্বয়ংক্রিয়, এটাও কিন্তু স্বয়ংক্রিয়, কারণ সেটা আমরা নিয়ন্ত্রণ করতেছি না। আমরা কখন পরিপাক হবে সেটা আমরা কিভাবে পরিপাক হবে সেটা তো আমরা বলতেছি না, আমরা শুধু খাবার খাচ্ছি। তাহলে এই স্নায়ুতন্ত্রের মধ্যে যেটা অটোনমিক পার্ট সেটা হচ্ছে বহির্নিহিত স্নায়ুতন্ত্রের অংশ। তাহলে এই অটোনমিক পার্টের মধ্যে আমরা প্রত্যেকটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে এই জিনিসটা বুঝে রাখতে হবে, প্রত্যেকটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এগুলো নিয়ে বিস্তারিত বলবো সমন্বয় চ্যাপ্টার পড়ানোর সময়। আপাতত একটু ধারণা রাখবো এই দুইটা জিনিস মানে কি। একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই দুইটা মানে কি? সিম্প্যাথেটিক মানে হচ্ছে যখন কোন একটা মানুষ কোন একটা ভয়ে থাকে বা কোন একটা চাপে থাকে, কোন একটা ভয় বা চাপ বা অনেক প্রেসারে থাকে, তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। যেমন ধরো, আবার প্যারাসিম্প্যাথেটিক কখন থাকে? যখন আমরা রিল্যাক্স থাকে, রিল্যাক্স অবস্থায় এটা থাকে। মানে তাহলে যখন আমরা যেমন ধরো কাউকে কোনো বাঘে দৌড়াচ্ছে বা কুকুরে দৌড়াচ্ছে, তখন তার অ্যাক্টিভেশন হবে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। বা সে কোনো একটা পরীক্ষার হলে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, তখন বুক ধড়ফড় করে, এটার কারণ হচ্ছে কি তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চালু হয়ে যায়। আর মনে করো সে ভাত খাইছে এখন ঘুমাবে, রিল্যাক্স অবস্থায় আছে, তখন তার চালু থাকতে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যখন আমরা বিভিন্ন প্রেসারে থাকি বা ভয়ে থাকি বা চাপে থাকি কোনো একটা কাজে, তখন চালু থাকে হচ্ছে সিম্প্যাথেটিক। আর যখন রিল্যাক্স থাকি তখন চালু থাকে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন একটু চিন্তা করে বলো যে পরিপাকের ক্ষেত্রে আমাদের কোনটাকে লাগবে, সিম্প্যাথেটিককে লাগবে নাকি প্যারাসিম্প্যাথেটিককে লাগবে? তাহলে আমাদের পরিপাকে লাগবে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। কেন? কারণ আমরা যখন ভয়ে আছি বা চাপে আছি তখন আমাদের ব্রেনটাকে বেশি অ্যাক্টিভেট রাখতে হবে, ব্রেনটাকে বেশি অ্যাক্টিভ রাখতে হবে। তখন রক্তগুলো আমাকে সাপ্লাই দিতে হবে কোথায়? সব ব্রেনে। রক্তগুলা ব্রেনে দিতে হবে আমাকে, এবং কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমে দিতে হবে এবং পেশিতে দিতে হবে, যাতে আমরা ঠিকমতো দৌড়াতে পারি। ব্রেন, পেশি, তখন ওখানে রক্ত বেড়ে যায়। এগুলো হচ্ছে সিম্প্যাথেটিক। আবার যখন আমরা রিল্যাক্স থাকি তখন তো আমরা ঘুমাচ্ছি, তখন ব্রেনকে এত অ্যাক্টিভ রাখার দরকার নেই, আমরা ঘুমাবো বা আমরা রিল্যাক্স করবো। তখন তখন রক্তগুলা
আমরা পরিপাক নালীতে প্রেরণ করতে পারি এবং তখন পরিপাক ক্রিয়া সম্পাদিত হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে পরিপাক ক্রিয়ার জন্য দরকার হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথিক স্নায়ু। অর্থাৎ যখন আমরা রিল্যাক্স থাকি তখন প্যারাসিম্প্যাথিক স্নায়ু অ্যাক্টিভ হয়। সেজন্য কোনো গুরুত্বপূর্ণ বেশি কাজ করাকে বেশি খাওয়া উচিত না। তখন প্যারাসিম্প্যাথিক স্নায়ু বেশি চালু হয়ে যাবে। আমাদের তখন ঘুম এসে যাবে। তাহলে এটাই এখানে দেখো, এখন আমরা এগুলাই বলতেছি এখন। দেখো বহির্নিহিত স্নায়ুর সেগুলো কেন্দ্রীয় স্নায়ুর অংশ। তাহলে ওর কয়টা পার্ট? ২ টা পার্ট। একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক যে স্নায়ু সেগুলা একটা হরমোনের মাধ্যমে বা নিউরো হরমোনের মাধ্যমে সে কাজটা করে থাকে। নিউরোট্রান্সমিটার নাম হচ্ছে এপিনেফ্রিন। সিম্প্যাথেটিক কাজগুলো বেশিরভাগই প্রায় সব হচ্ছে এপিনেফ্রিনের মাধ্যমে। তাহলে এই সিম্প্যাথেটিক স্নায়ু কি কাজ করে? একটু আগে বললাম যে পরিপাকতন্ত্রে সিম্প্যাথেটিক যখন চালু হবে তখন তো আমাদের পরিপাকতন্ত্রে রক্ত সাপ্লাইয়ের দরকার নেই। তখন আমাদের ব্রেইন এবং পেশিতে রক্ত সাপ্লাই বেশি দরকার। তাহলে পরিপাকতন্ত্রে রক্ত প্রবাহ হ্রাস করে পরিপাক ক্রিয়া কমায়। আর যে বললাম যে প্যারাসিম্প্যাথিক, ও যে হরমোনটা ক্ষরণ করবে ওর নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এগুলো কিন্তু আসতে পারে। এগুলো কিন্তু বইয়ে নাই, আজমল স্যারের বইয়ে নাই, অন্য একটা বইয়ে আছে। তাহলে অ্যাসিটাইলকোলিন নিশ্চিত করে। এই অ্যাসিটাইলকোলিনটা কি করবে? পরিপাক ক্রিয়া বাড়াবে। একটু বললাম প্যারাসিম্প্যাথিক প্রক্রিয়া পরিপাক ক্রিয়া বাড়ায়। আচ্ছা, এটা গেল বহির্নিহিত স্নায়ুতন্ত্রের কাজ। এখন আসো অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে। দেখো অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র ২ প্রকার। একটা হচ্ছে আমরা চিত্র দেখি। এই চিত্রটা দেখ। অন্তর্নিহিত মানে যেটা পরিপাক নালীর প্রাচীরে থাকবে সেটা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র। তাহলে এটা হচ্ছে মিউকোসা, মিউকোসার নিচে হচ্ছে সাবমিউকোসা, এরপর মাস্কুলারিস মিউকোসা, এরপর সেরোসা বাড়ির দিকে। তাহলে দেখো এখানে ২ টা স্নায়ু লেয়ার থাকবে। একটা হচ্ছে সাবমিউকোসাতে যে একটা স্নায়ু থাকবে সেটাকে আমরা বলি সাবমিউকোসাল প্লেক্সাস। এর নাম হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। কারণ এটা কোথায় থাকতেছে? সাবমিউকোসায় থাকতেছে। এর নাম হচ্ছে সাবমিউকোসা। এটার নাম হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। আর এটা হচ্ছে বৃত্তাকার পেশী স্তর, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশী স্তর। বৃত্তাকার অনুদৈর্ঘ্য পেশীর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশী স্তর। অনুদৈর্ঘ্য পেশী। তার বৃত্তাকার অনুদৈর্ঘ্য পেশীর মাঝখানে যেটা থাকবে সেটার নামই হচ্ছে মাইন্টিক প্লেক্সাস। তাই এটা ভালো করে বুঝতে হবে। যেটা সাবমিউকোসা থাকবে সেটার নাম হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, আর যেটা বৃত্তাকার অনুদৈর্ঘ্য পেশীর মাঝখানে থাকবে সেটার নাম হচ্ছে মাইন্টিক প্লেক্সাস। এই দুটোকে একসাথে বলি আমরা ইন্ট্রিনসিক প্লেক্সাস বা অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের এখন জানতে হবে যে সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ কি আর মাইন্টিক প্লেক্সাসের কাজ কি। দেখো সাবমিউকোসাল প্লেক্সাস কার কার কাছে আছে? মিউকোসের কাছে আছে। তার মানে এই স্নায়ুগুলোর কাজ হবে এই রিলেটেড উপরের কাজ কি? যেমন ধরো কখন এই হরমোন এখান থেকে এনজাইম নিঃসৃত হবে, কখন এখান থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হবে, আবার এখানে কখন রক্ত সাপ্লাই বাড়বে, কখন কমবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কি সাবমিউকোসাল প্লেক্সাস। তাহলে এখানে এগুলো লিখছি। সাবমিউকোসাল প্লেক্সাস কোথায় থাকবে? সাবমিউকোসাসে থাকবে। ওর কাজ কি? পরিপাক সংশ্লিষ্ট নিঃসরণ নিয়ন্ত্রণ। কারণ পরিপাকের দিকে কে আছে? এদিকে কে আছে? এদিকে আছে সাবমিউকোসাল প্লেক্সাস। ওরা তাহলে এই গ্রন্থিগুলার নিঃসরণ নিয়ন্ত্রণ করবে। এখন আসো মাইন্টিক প্লেক্সাস। এটা হচ্ছে মাইন্টিক প্লেক্সাস। এই মাইন্টিক প্লেক্সাসের কাজ কি? দেখো এটা হচ্ছে বৃত্তাকার পেশীস্তর, এটা তো অনুদৈর্ঘ্য পেশীস্তর। যেহেতু ওর পেশির মধ্যে স্থানে আছে, তাহলে ওর কাজ হলো পেশি রিলেটেড। পেশি রিলেটেড কাজ কি? পরিপাকে পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে হচ্ছে পেশির সংকোচন। তাহলে পেশির সংকোচন এবং প্রসারণের জন্য ওকে পেশির মাঝখানে থাকতে হবে স্নায়ুটাকে। সেজন্য এই মাইন্টিক প্লেক্সাসটা অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশির মাঝখানে থাকে। ওর কাজ হচ্ছে পেরিস্টালসিস করা। পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস মানে হচ্ছে পরিপাক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে। পেরিস্টালসিস মানে হচ্ছে পরিপাক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে সামনের দিকে নিয়ে যাবে। একবার সংকুচিত করবে, আরেকবার প্রসারিত করবে। এভাবে খাদ্যবস্তুটাকে সামনের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস কে করবে? মাইন্টিক প্লেক্সাস। তাহলে এটা কোথায়? তো অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশীর মাঝখানে। এই গেল আমার পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। আশা করি বুঝতে পারছো। স্নায়ুতন্ত্রের ভূমিকা নিয়ে পড়লাম। এখন আমরা বইয়ের সাথে কোরিলেশন করবো একটু। বইয়ে যা লেখা আছে সেগুলো একটু পড়বো আমরা। তাহলে দেখো পরিপাকের স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। আমরা এই ভিডিওতে স্নায়ুতন্ত্রের ভূমিকা নিয়ে আলোচনা করতেছি। তাহলে দেখো পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। মানুষের ক্ষুধা এবং খাদ্য গ্রহণের নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুদ্র কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যখন খিদা লাগে, খিদা কখন লাগে? যখন গ্লুকোজের মাত্রা কমে যায়। আমাদের হাইপোথ্যালামাসটা গ্লুকোজ সংবেদনশীল, অর্থাৎ গ্লুকোজ কখন বাড়তেছে কখন কমতেছে সেটা বুঝতে পারে। গ্লুকোজের মাত্রা যখন কমে যায় তখন আমাদের খিদে লাগে। তো
এই যখন খিদে লাগে তখন আমাদের বিভিন্ন খাদ্য গ্রহণের যে প্রসেসগুলো, আমাদের বিভিন্ন খিদে লাগে, হরমোন পরিত হয়, আমরা খাবার খাই, এইভাবে প্রসেস চলতে থাকে। তাহলে আমাদের যে খাদ্য গ্রহণ করি সেটা দুই ধরনের স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো আগে বলছি, বহির্নিহিত আর অন্তর্নিহিত। তাহলে বহির্নিহিত নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছি। এটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের পার্ট। ওর কাজ কি? যে সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথিকের মাধ্যমে পরিপাককে কখন বাড়বে কখন কমবে সেটা নিয়ন্ত্রণ করা। আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস। এটার মধ্যে দুইটা প্লেক্সাস আছে, একটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস আর একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। তাহলে মাইন্টেরিক প্লেক্সাসের কাজ কি? মসৃণ পেশিগুলোর সংকোচন বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করা। আমরা চিত্রে সেটা দেখাইছি, এই যে বলছিলাম যে মাইন্টেরিক প্লেক্সাসটা মসৃণ পেশির সংকোচন এবং পেরিস্টালসিসটা নিয়ন্ত্রণ করে। আর যে সাবমিউকোসাল প্লেক্সাস সেটা স্থানীয় দিকে রক্ত প্রবাহ এবং গ্রন্থির ক্ষরণগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে এখন এতটুকু আমাদের গেল। এখন আসো যে বিভিন্ন তোমার হচ্ছে স্নায়ুতন্ত্রের আরেকটা কাজ হচ্ছে, একটা হচ্ছে পরিপাক নিয়ন্ত্রণ করা, আর একটা হচ্ছে বিভিন্ন এনজাইমকরণটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে এখন আমরা বলবো কীভাবে এনজাইমকরণটা নিয়ন্ত্রিত হয়। তাহলে এনজাইম করতে হয়। একটা হচ্ছে লালা, প্রধান মুখে আসে হচ্ছে লালা। তাহলে লালাকরণটা কীভাবে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে দেখো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালার প্রভাবে মুখোপর খাদ্য পরিপাক হয়। আচ্ছা, লালাতে দুই ধরনের প্রতিক্রিয়া লালাকরণ নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে অনপেক্ষ আর একটা হচ্ছে কি সাপেক্ষ। অনপেক্ষ জিনিসটা কি? অনপেক্ষ জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে কোনো আনকন্ডিশন রিফ্লেক্স, যেটা কোনো কন্ডিশন নাই, মানে যেটা হচ্ছে জন্মগত এবং শর্তহীন। জন্মগত এবং শর্তহীন মানে কি? যেমন ধরো কেউ জন্মের পর থেকে যদি কোনো খাবার মুখে নেই, সেটা স্বাদ যেরকমই হোক ওর থেকে লালা করিতে হবে। কারণ কি? আমাদের মুখে উপরে যে স্নায়ুটা আছে সেই স্নায়ুটা মস্তিষ্কে নিয়ে যাবে এবং প্রতিক্রিয়াকে সক্রিয় করবে, এভাবে লালা করিতে হবে। এটা হচ্ছে অনপেক্ষ, মানে কোনো শর্তের অধীন নয়। আবার আরেকটা কী আছে, সেটা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ জিনিসটা কি? যেমন ধরো এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতালব্ধ এবং আমরা অর্জন করছি, এটা অভিজ্ঞতালব্ধ বা শিক্ষালব্ধ। এখন অভিজ্ঞতালব্ধ মানে কি? যেমন ধর কেউ কোনো খাবারের স্বাদ জানে, যেমন ধর কেউ একবার তেঁতুলের আচার খাইছে বা পিৎজা খাইছে, এখন সে পিৎজার স্বাদটা জানে। পরে যখন আবার পিৎজার কথা চিন্তা করবে তখন তার এমনি লালা করিতে হয়ে যাবে, কারণ সেই স্বাদটা নিয়ে মস্তিষ্ক আগে চিন্তা করে, তখন তার এমনি লালা করিতে হয়ে যাবে খাওয়ার আগে। কিন্তু অনপেক্ষটা সবসময় করতে হবে হচ্ছে খাওয়ার পরে, কারণ আমরা সেটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই আমরা কোনো একটা খাবার মাত্র প্রথমবার খাচ্ছি, তাহলে সেটা হচ্ছে অনপেক্ষ প্রতিক্রিয়া। তাহলে অনপেক্ষ প্রতিক্রিয়া শুরু হবে হচ্ছে কোথায়? মুখে খাদ্য গ্রহণের পরে। আর সাপেক্ষটা যেহেতু আমরা আগেই খাইছি খাবার, সেটা আমরা চিন্তা করার সাথে সাথেই লালাকরণ শুরু হয়ে যাবে। তো একটা মনে করো আমরা প্রতিদিন ভাত খাচ্ছি, এখন কোনো একদিন খিদে লাগছে, এখন আমরা যখন খিদে লাগার পরে যখন ভাতের কথা চিন্তা করব, ভাত মুখে দেওয়ার আগেই লালাকরণ শুরু হয়ে যাবে, জাস্ট চিন্তা করছি। আবার মনে করো কোনো একটা জিনিস সুস্বাদু আচার খাইছি, ওই আচারের স্বাদটা আমার মনে আছে, এরপরের বার যখন ওই আচারের কথা চিন্তা করব তখনই আমার লালা এসে যাবে। এটা হচ্ছে আমার সাপেক্ষ প্রতিক্রিয়া, কারণ ওই আচার বা ওই ভাতটা আমি আরেকবার আগে খাইছি। আবার যেটা মুখে দেওয়ার পরে হবে সেটা হচ্ছে অনপেক্ষ। তাহলে অনপেক্ষটা শুরু হয় মুখ থেকে। তার এখানে যেটা লিখছে, জিহ্বার স্বাদকরী রিসেপ্টর খাদ্যের সাথে উদ্দীপ্ত হয়, এসব রিসেপ্টর থেকে সংবেদী স্নায়ুতন্ত্রের স্নায়ুদ্দীপক মস্তিষ্কে নিয়ে যায়। আবার মস্তিষ্ক থেকে এটা মোটর স্নায়ুর মাধ্যমে লালাগ্রন্থিতে লালাকরণ হয়। তাহলে অনপেক্ষ হচ্ছে কি? যেটা আমরা আগে অর্জন করি না, আগে জানি না, মুখে যাওয়ার পর থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে অনপেক্ষ। আর দ্বিতীয়বার যেটা চিন্তা, আমরা খাদ্যবস্তু দেখব বা ঘ্রাণ নিব, চিন্তা করব, এটা হচ্ছে সাপেক্ষ। তাহলে এটা যখন আমরা চিন্তা করি তখন ওই আমরা যে চিন্তাটা যেটা করতেছি সেই স্নায়ুটাই আবার লালাগ্রন্থিতে গিয়ে লালাকরণ ঘটাচ্ছে, এটাই হচ্ছে সাপেক্ষ প্রতিক্রিয়া। তাহলে এখানে কোন কোন স্নায়ু জড়িত সেটা একটু আমাদের জানতে হবে। এটা হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ফেসিয়াল স্নায়ু, এই দুইটা স্নায়ুর ভূমিকাটা হচ্ছে মুখ্য। তাহলে লালাকরণটা জানলাম। এরপর আটকরণটা হচ্ছে গ্যাস্ট্রিক রসকরণ, এটা একটু আমাদের জানতে হবে। গ্যাস্ট্রিক রসকরণ, তাহলে গ্যাস্ট্রিক রসকরণ 3টি পর্যায়ে করতে হয়। একটা হচ্ছে স্নায়বিক পর্যায় বা মস্তিষ্ক দশা। এটা মস্তিষ্ক দশাটা কীভাবে করতে হয়? যখন মুখে খাদ্যবস্তু যাবে, মুখে খাদ্যবস্তু পাকস্থলীতে এখনও যায়নি, তো পাকস্থলী যাওয়ার আগেই এই পর্যায়টা শুরু হয়ে যাবে, গ্যাস্ট্রিক রসকরণটা করতে হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যখন মুখে খাদ্য তখন পাকস্থলীটা আস্তে আস্তে পরিপাকের জন্য রেডি করতে হয়। তো রেডি করার জন্য এই ব্যাঘা স্নায়ুর মাধ্যমে তারা মুখ থেকে একটা স্নায়ু মস্তিষ্কে যায়, তা ব্যাঘা স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে যায়। তাহলে পাকস্থলীতে ওই যে বিভিন্ন অ্যাসিডকরণ, এরপর এনজাইমকরণ, এগুলো ক্ষরিতকরণ হওয়া শুরু করে। তাহলে
এটা হচ্ছে খাদ্য গ্রহণের পূর্ব উপস্থিতি, অর্থাৎ আমরা যখন মুখে খাদ্য তখন পাকস্থলীকে খাদ্য গ্রহণে রেডি করার জন্য যেটা স্নায়বিক প্রসেস, সেটাই হচ্ছে স্নায়বিক পর্যায়। তাহলে এটা প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়। এরপরে দেখো পাকস্থলীয় পর্যায়ে, এখন খাদ্যবস্তু পাকস্থলীতে আসছে, তাহলে এখন ভালো করে আমাকে অ্যাসিডকরণ করতে হবে, পাকস্থলী থেকে এনজাইমকরণ করতে হবে। তো এটা হচ্ছে পাকস্থলীয় পর্যায়ে। এখানে আরেকটা সাবমিউকোসা স্তরে মেসনাস প্লেক্সাস, এই শব্দটা আমি আগে বলি নাই। এখন দেখো এই সাবমিউকোসা স্তরে আমরা যেটা দেখাইছিলাম, এই যে সাবমিউকোসাল প্লেক্সাস, এটা একটা নাম হচ্ছে মেসনাস প্লেক্সাস। আমরা বলছিলাম যে এখান থেকে যে এনজাইমগুলো খরিত হবে সেটা মেসনাস প্লেক্সাস নির্ণয় করবে। তাহলে খাদ্য যখন পাকস্থলীতে যাবে তখন এই মেসনাস প্লেক্সাস পাকস্থলীর মিউকোসাকে নির্দেশ দিবে যে তুমি এখন বেশি বেশি এসিএলকরণ করো, এনজাইমকরণ করো বেশি বেশি, কারণ এখন আমার খাদ্য আসছে পাকস্থলীতে, তাহলে এখন খাদ্যটাকে আমার পরিপাক করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার পাকস্থলীয় পর্যায়। এটা কোন স্নায়বিক উদ্দীপনা আসে এখানে? মেসনাস প্লেক্সাস। তাহলে মেসনাস প্লেক্সাসের ফলে কী করিতে হয়? গ্যাস্ট্রিন হরমোনটা করিতে হয়। তাহলে গ্যাস্ট্রিন হরমোনটা করিতে হওয়ার কাজ কী? গ্যাস্ট্রিন হরমোনটার কাজ কী? ও হচ্ছে এসিএলকরণ করে বেশি বেশি আর এনজাইমকরণ করে। তাহলে এই উভয় ক্রিয়ার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমৃদ্ধ গ্যাস্ট্রিক রস নিঃসরণ হয়, প্রায় 4 ঘন্টা স্থায়ী চলতে থাকে। এখন আসে আন্তরিক পর্যায়। তাহলে আন্তরিক পর্যায়টা কি? এখন খাদ্যবস্তু মনে করো পাকস্থলী থেকে অন্ত্রে গেল, তো পাকস্থলী যখন খাদ্যবস্তু এখন পাকস্থলীতে নাই, এখন অন্ত্রে আছে। এখন যদি পাকস্থলীতে এসিএল খরিত হইতে থাকে, তাহলে তো পাকস্থলীতে খাদ্য নেই, এখন এসিএল খরিত হইতে আছে, তাহলে তো পাকস্থলীতে আলসার হয়ে যাবে, কারণ অতিরিক্ত এসিএল খাদ্য নাই, এখানে এসিএল শুধু এসিএল আসতেছে, তাহলে তো পাকস্থলীতে আলসার হয়ে যাবে। তাই এখানে আমার যখন খাদ্যবস্তু অন্ত্রে আসবে তখন আমাকে পাকস্থলীর ক্ষরণটা একটু কমাইতে হবে, যাতে খাদ্যবস্তু যখন থাকে না তখন যাতে পাকস্থলী থেকে কোনো অ্যাসিড খরিত না হয়। তাহলে আন্তরিক পর্যায়ে কী হয়? পাকমণ্ডল যখন ডিউটেরিনামে প্রবেশ করে, এর প্রাচীরের সংস্পর্শে আসে, তখন হরমোনাল স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি হয় এবং স্নায়বিক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক রসক্ষরণ বন্ধের এবং পাকস্থলী থেকে কাইমের প্রবেশের ধীরগতি হওয়ার নির্দেশ প্রেরণ করে। তাহলে এই সময় কী হয়? ডিউটেরামের মিউকোসা স্তরে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোনের ক্ষরণ ঘটায়। এটা খুবই ইম্পর্টেন্ট। কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিনের কাজ কী এটা আমরা বলতেছি, তাহলে এখনই বলে দিচ্ছি। দেখো কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিন এই দুটো করিতে হচ্ছে অগ্ন্যাশয় থেকে। এখন কোনটা কখন করিতে হবে? দেখো কোলেসিস্টোকাইনিনের কাজ হচ্ছে যখন অনেক চর্বি সমৃদ্ধ খাবার আসবে, তাহলে চর্বি সমৃদ্ধ খাবারকে আমার পরিপাক করার জন্য বেশি বেশি অগ্ন্যাশয়ের এনজাইম লাগবে, লাইপেজ লাগবে বেশি বেশি। তাহলে এই চর্বি সমৃদ্ধ খাবার যখন বেশি আসবে তখন করিতে হবে হচ্ছে কি কোলেসিস্টোকাইনিন। ও কী করবে? অগ্ন্যাশয়কে এনজাইম সমৃদ্ধ রসকরণের জন্য উদ্দীপনা দান করবে। আর যখন পাকস্থলীতে বেশি বেশি অ্যাসিডিক খাবার আসবে, যেমন ধর লেবুর রস বা কমলার রস, এগুলো আমরা খাইছি, তখন ওইটা বেশি অ্যাসিডিক খাবার, তো খাবারটাকে নিউট্রাল করার জন্য সিক্রেটিন করতে হবে। সিক্রেটিন কী করবে? অগ্ন্যাশয় থেকে বাইকার্বনেট সমৃদ্ধ রসকরণ উদ্দীপনা দেবে। এটা একটু জানতে হবে। বাইকার্বনেট সমৃদ্ধ রসকরণ উদ্দীপনা দেয় অগ্ন্যাশয়কে। কেন? H+কে প্রশমিত করবে হচ্ছে বাইকার্বনেট। H+ সাথে বাইকার্বনেট যখন মিলে তখন কী হচ্ছে? কার্বনিক অ্যাসিড, সেটা ভেঙে গিয়ে আবার পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা তৈরি করবে কার্বনিক অ্যাসিড, সেটা আবার ভেঙে গিয়ে পানি। তাহলে এটা আমাকে নিউট্রালাইজ করতেছে হচ্ছে সিক্রেটিন। তাহলে আরেকবার বলি যে যখন আমরা চর্বি জাতীয় খাবার খাই তখন এনজাইম সমৃদ্ধ বেশি বেশি অগ্ন্যাশয় রসতে বেশি বেশি এনজাইম সমৃদ্ধ করতে হয়, কারণ খাবারকে পরিপাকের জন্য। ওই এনজাইম সমৃদ্ধ রসকরণ উদ্দীপনা দেবে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, আর যেটা বাইকার্বনেট সমৃদ্ধ রস সেটাকে উদ্দীপনা দেবে হচ্ছে সিক্রেটিন। তাহলে এই দুইটা গেল আমাদের কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিনের কাজ। এরপর অগ্ন্যাশয় পিত্তরস, এটা নিয়ে খুব বেশি দেওয়া নেই, যতটুকু আছে আমরা ততটুকু পড়ি। সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন উভয় হরমোনে অগ্ন্যাশয় রস এবং পিত্তকরণ নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন যকৃত এবং অগ্ন্যাশয়কে বাইকার্বনেট আয়ন উদ্দীপনের জন্য, যেটা বললাম এখন, বাইকার্বনেট আয়ন উদ্দীপনের জন্য উদ্দীপ্ত করে, ফলে অগ্ন্যাশয় রস এবং পিত্ত ক্ষারীয় প্রকৃতির হয়। এই কারণে অম্লীয় অবস্থা প্রশমিত হয়। আর কোলেসিস্টোকাইনিন এনজাইম সৃষ্টির জন্য এবং পিত্তথলিকে পিত্ত নিঃসরণের জন্য উদ্দীপ্ত করে, যাতে চর্বি ভালো করে এবং অন্যান্য খাদ্যবস্তুগুলো ভালো করে পরিপাক হয়। আর এখানে কোন স্নায়ু কাজ করে? ভ্যাগাস স্নায়ু যকৃত এবং অগ্ন্যাশয়কে উদ্দীপ্ত করে, পিত্ত এবং অগ্ন্যাশয় রস নিঃসৃত করে। তাহলে এই গেল আমাদের পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা।